হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? 3 দিনের ছুটিতে আরও একবার বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আর নর্থ বেঙ্গলে দার্জিলিংয়ের পরেই যে জায়গাটি পর্যটকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়, আজ আপনাদের নিয়ে যাব সেই কালিম্পংয়ে। এনজেপি স্টেশন থেকে কালিম্পংয়ের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে সহজেই আপনারা গাড়ি বুক করে চলে আসতে পারেন কালিম্পং। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়ে প্রায় 3000 টাকা। এছাড়া এনজেপি স্টেশন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে এলে সেখান থেকে কালিম্পংগামী বাস পেয়ে যাবেন। সেক্ষেত্রে জনপ্রতি খরচ পড়বে 130 থেকে 150 টাকা। তো বন্ধুরা, আমরা এখন কালিম্পং এ ঢোকার রাস্তায়, এই সামনেই দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু কালিম্পং লেখা। তো এই রাস্তা ধরেই আমাদের আর মাত্র 15 কিলোমিটার যেতে হবে, তাহলেই আমরা পৌঁছে যাবো কালিম্পং এ। এখানে সামনেই দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু কালিম্পং লেখা, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম। তো এখান থেকে 14 কি 15 কিলোমিটার, আর এই রাস্তা ধরে 50 কিলোমিটার গেলে লাভায় পৌঁছে যাবেন আপনারা। তো এখানে দেখুন সাইনবোর্ডে লেখা আছে কালিম্পং 14 কিলোমিটার, গ্যাংটং 62 কিলোমিটার। তো বন্ধুরা, আমরা এখন কালিম্পং এ। আজকেই কিছুক্ষণ আগে আমরা এসে পৌঁছেছি কালিম্পং এর হোটেল মোনার্কে। তো সেখান থেকে আমার আজকের বিকেলবেলার যে প্ল্যান আছে সেটা হচ্ছে, আমার হোটেল থেকেই 1 কিলোমিটার দূরে আছে পাইন ভিউ নার্সারি, কালিম্পং এর খুবই বিখ্যাত এই দর্শনীয় স্থান পাইন ভিউ নার্সারি। তো আমরা এখন চলেছি পাইন ভিউ নার্সারির দিকে। তো আমার হোটেল থেকে খুবই কাছে এটা, তো সেই জন্যে হাঁটা পথে আমরা বেরিয়ে পড়েছি পাইন ভিউ নার্সারির দিকে। তো আর এই পাইন ভিউ নার্সারির বিশেষত্ব, আমি যতটা শুনেছি, এশিয়ায় যেসব ক্যাকটাস মিউজিয়াম আছে তার মধ্যে এটি একটি অন্যতম ক্যাকটাস মিউজিয়াম, এবং এখানে খুব বড় বড় ক্যাকটাস দেখতে পাওয়া যাবে। আর 1971 সালে এই পাইন ভিউ নার্সারি স্থাপিত হয়। তো আমরা এখন এগিয়ে চলেছি সেদিকেই, কারণ এই নার্সারি বিকেল 4:30 সময় বন্ধ হয়ে যায়। তো আমাদের তার আগে সেখানে পৌঁছাতে হবে। ঘড়িতে এখন প্রায় 3:30 বাজতে যায়। তো যেহেতু আজকে আমাদের আসতে একটু দেরি হয়েছে, তাই একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি পাইন ভিউ নার্সারি। আর এখানে এই সামনে রাস্তাটা এসে দুভাগে ভাগ হয়ে গেছে, এদিকে একটা ওয়ে আর এদিকে একটা ওয়ে। তো আমাদের যেই রাস্তাটা বাঁদিকে ওপরের দিকে উঠে যাচ্ছে, এই রাস্তা ধরে এগোতে হবে। তো অবশেষে আমরা চলে এসেছি পাইন ভিউ নার্সারিতে। তো আমরা এখন ভেতরে যাচ্ছি। এই সামনেই হচ্ছে এই পাইন ভিউ নার্সারির টিকিট কাউন্টার। এখানে টিকিট প্রাইস লেখা আছে 20 টাকা করে। আর আপনি যদি গাড়িতে আসেন তাহলে গাড়ির পার্কিং বাইরে আপনি আপনার গাড়ি রাখতে পারবেন, সেটার জন্য হচ্ছে 30 টাকা। আর ফরেনার্সদের জন্য চার্জেস হচ্ছে 50 টাকা। আমরা এখন চলে এসেছি পাইন ভিউ নার্সারিতে। তো এখানে
বিশাল বড় বড় ক্যাকটাসের কালেকশন আছে। তো আমরা এখন সেই ক্যাকটাস দেখতে চলে এসেছি। তো বন্ধুরা, এই ক্যাকটাস মিউজিয়াম দেখতে দেখতে এর কিছু হিস্ট্রি আপনাদের জানিয়ে রাখি। মিস্টার MS প্রধান বলে একজন ভদ্রলোক, যিনি ছিলেন অর্কিড ব্যবসায়ী। তো উনি অর্কিডের ব্যবসা ছেড়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে ক্যাকটাস এনে এখানে এই মিউজিয়াম বানিয়েছেন। আর এই মিউজিয়ামের নাম দিয়েছেন পাইন ভিউ নার্সারি। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাফে মতো বানানো আছে। এখানে আপনারা চাইলে ছোটখাটো স্ন্যাক্স, চা, কফি এসব খেতে পারেন। দেখুন কি সুন্দর সুন্দর লাল ফুল হয়েছে এই ক্যাকটাসের মধ্যে। এখানে আবার হলুদ ফুল। তো বন্ধুরা, এখানে এই টিকিট কাউন্টারে কথা বলছিলাম ওনাদের সাথে। তো ওদের থেকে যা জানলাম, এই পাইন ভিউ নার্সারিতে মোটামুটি 1500 প্রকারের ক্যাকটাস আছে। তো হিউজ কালেকশন। আর এই ক্যাকটাসগুলি প্রত্যেকটি একে অন্যের থেকে আলাদা। তো আমরা হয়তো শহরে বিভিন্ন গাছের মেলায় ক্যাকটাস দেখেছি, কিন্তু এই ধরনের এত বিশাল সাইজের ক্যাকটাস এবং এত প্রকারের ক্যাকটাস আমরা এর আগে দেখিনি। আর এখানে না আসলে হয়তো সেসব আমরা বিশ্বাসও করতে পারতাম না। তো যাই হোক, কালিম্পংয়ে এলে এই পাইন ভিউ নার্সারি আপনারা অবশ্যই দেখবেন। আর এখানেই দেখতে পাচ্ছেন যে মিস্টার মোহন এস প্রসাদের প্রতিকৃতি এখানে আছে, যার কালেকশন নিয়েই এই পাইন ভিউ নার্সারি। আর এটি হলো ওনার বাংলো বাড়ি। এটার এন্ট্রি রেস্ট্রিক্টেড করা আছে। সুন্দর ছোট্ট ছিমছাম বাড়িটি। এখানেই থাকতেন মিস্টার মোহন এস প্রসাদ। বন্ধুরা, আজকে বিকেলে আমরা এই পাইন ভিউ নার্সারি দেখতে এসেছি। আর এই পাইন ভিউ নার্সারির ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 4:30। 4:30-র সময় এই নার্সারি বন্ধ হয়ে যায়। তো আপনারা সেই হিসেবে প্ল্যান করে এখানে আসবেন। মোটামুটি বিকেল বেলাটা আসা এখানে ভালো। এখানে ওয়েদারটাও খুব স্মুদিং থাকে। আর আপনারা ভালোভাবে এই ক্যাকটাসগুলি দেখতে পাবেন।
আমরা এখন কালিম্পংয়ে, উত্তরবঙ্গের রানী কালিম্পং। তো কালকে দুপুরবেলা আমরা এসে পৌঁছেছি কালিম্পংয়ে। আর যেই জায়গাটায় আমরা স্টে করছি সেই জায়গাটা কালিম্পং শহর থেকে 2 কিলোমিটার দূরে। আপনারা সামনে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কালিম্পং সিটি। তো এই শহরের কোলাহল থেকে একটু দূরে আমি হোটেল নিয়েছি। তার কারণ হচ্ছে আমরা যারা শহরে থাকি তারা সবসময় কংক্রিটের জঙ্গলে থেকে থেকে অভ্যস্ত। তাই আমরা দুদিনের ছুটিতে যখন একটু পাহাড়ে আসি তো চেষ্টা করি যতটা সম্ভব একটু ফাঁকা জায়গায় সময় কাটাতে। আর সেই জন্যে এই হোটেলে আমরা আছি। এই হোটেলের নাম হচ্ছে হোটেল মোনার্ক। খুবই সুন্দর, রুমগুলো খুব স্পেশিয়াস এবং এখান থেকে ভিউটা খুব সুন্দর। এখানে দেখতেই পাচ্ছেন, এই আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর এই সামনেই হচ্ছে তিস্তা নদী দেখা যাচ্ছে এখান থেকে। আর এইদিকে হচ্ছে ওয়েদারটা ক্লিয়ার থাকলে এই জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকে সকালবেলা আমরা ভাগ্যক্রমে কিছুক্ষণ দেখতে পেয়েছিলাম। আর এইটা পুরোটাই হচ্ছে কালিম্পং সিটি। তো যাই হোক, আজ এই কালিম্পংয়ে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা বেরোবো এখানকার লোকাল সাইট সিন করতে। তো আমাদের গাড়ি বলা আছে, তো সেই গাড়ি এখন আসছে, অন দ্য ওয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে পৌঁছাবে এবং গাড়ি করে আমরা পাড়ি দেব আজকে সাইট সিনের উদ্দেশ্যে। আজকে অনেকগুলো সাইট সিন করব, প্ল্যান আছে। তো দেখা যাক, গাড়ি আসুক, ততক্ষণ আমরা ড্রেস আপ করে নিচে গিয়ে অপেক্ষা করব। আর একটু বাদেই বেরিয়ে পড়ব কালিম্পংয়ের সাইট সিনের উদ্দেশ্যে। কালিম্পং জেলাটি 2017 সালের 14 ফেব্রুয়ারি দার্জিলিং জেলা থেকে বিভক্ত হয়ে পশ্চিমবঙ্গের 21তম জেলা হিসেবে গঠিত হয়েছিল। বন্ধুরা, আজ কালিম্পংয়ে আমাদের দ্বিতীয় দিন। আর আমরা আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের সাইট সিনের জন্য। আর আমাদের গাড়িও এসে গেছে। আর এই হলো নরেশ। নরেশ, হ্যাঁ না, নরেশ। তো ওই আজকে আমাদের নিয়ে যাবে। কালিম্পং এর অনেকগুলো সাইট সিন আমাদের প্ল্যান আছে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, দেখুন একদম সানলাইট আছে আপাতত, জানি না কি হবে। কালকে একটু মেঘলা ছিল, তো আজকে ওয়েদারটা খুব সুন্দর। তো আমরা প্রথমেই এগিয়ে চলেছি দূরবীন মনেস্ট্রির দিকে। আমাদের হোটেল থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে এই দূরবীন মনেস্ট্রি। তো আমরা এখন এগিয়ে চলেছি সেদিকেই। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আজকের দিনের জন্য কালিম্পং এর ফার্স্ট সাইট সিন, যেটা হচ্ছে দূরবীন মনেস্ট্রি। এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন দূরবীন মনেস্ট্রি। খুব সুন্দর কালারফুল এই তিব্বতী মঠ। তো আমরা এখন প্রবেশ করতে চলেছি এই দূরবীন মনেস্ট্রিতে। 1957 সালে এই মনেস্ট্রি প্রতিষ্ঠা হয়। তো নর্মালি আমরা পাহাড়ে যেখানেই যাই মনেস্ট্রি দেখতে পাই। তো এখন চলে এসেছি এই দূরবীন মনেস্ট্রিতে। আর এই মনেস্ট্রি দিয়েই আমরা শুরু করব আজকের সাইট সিন। খুবই সুন্দর এবং কালারফুল এই মনেস্ট্রি। দেখুন, এখন এখানকার দরজা বন্ধ আছে, মনে হয় এখনো এই মনেস্ট্রি খোলেনি। বন্ধুরা, আমরা যখন শহরের কোলাহল থেকে 2-3 দিনের জন্য পাহাড়ে বেড়াতে আসি তখন এরকমই শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ চাই। আর সেই পরিবেশ 100% পাচ্ছি এই মনেস্ট্রিতে এসে। আপনারা জানেন যে এই মনেস্ট্রি হলো খুবই পবিত্র জায়গা।
আর এই জায়গার প্রধান বৈশিষ্ট্য হলো শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ। তো আমরা এখন দূরবীন মনেস্ট্রি দেখে বেরিয়ে এসেছি, আর এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই হচ্ছে মর্গান হাউস। যে মর্গান হাউসের নামে অনেক দূরে গল্প আছে। তো আমরা এখন চলেছি সেই মর্গান হাউসের দিকে, এবং তার পাশেই একটি সুন্দর গল্ফ কোর্স আছে। তো আমরা এখন এগিয়ে চলেছি সেদিকেই। কালিম্পংয়ের মর্গান হাউসের নাম শুনলেই অনেকেরই শিরদাঁড়া দিয়ে এখনো হিমেল স্রোত বয়ে যায়। কেউ কেউ বলেন এখনো নাকি সেখানে মর্গান সাহেব এবং তার স্ত্রীর আত্মা ঘুরে বেড়ায়। তো বন্ধুরা, এখন চলে এসেছি মর্গান হাউসে। এই হচ্ছে মর্গান হাউস। বর্তমানে এটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, এবং এখানে আপনারা চাইলে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুকিং করে এখানে রাত্রিবাসও করতে পারেন। তো বর্তমানে এটির মধ্যে রিপেয়ারিং হচ্ছে, তো এখন এখানে ভেতরে ঢুকতে অ্যালাউ করে না। তো এখানে আপনারা বুকিং করলে তবেই এর ভেতরে যেতে পারবেন। এখানে একটি ছোট্ট চিত্র আছে, সেখান দিয়ে আমি দেখাচ্ছি। এই হলো মর্গান হাউস। তো বলা হয় নাকি মর্গান সাহেবের আত্মা এখনো ঘুরে বেড়ায় এই বাড়ির অন্দরমহলে। তো যাই হোক, সেগুলি গল্প কথা না সত্যি সত্যি, সেটা আপনারাই পরখ করবেন এখানে এলে, যদি আপনারা এই প্রপার্টি বুক করেন। বর্তমানে এটির রিপেয়ারিং চলছে, আর এর পাশেই এর অ্যানেক্স বিল্ডিং আছে, যেখানে ট্যুরিস্টদের থাকতে দেওয়া হয়। আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে গল্ফ কোর্স। এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে গল্ফ কোর্স। যদিও এই গল্ফ কোর্সের ভিতরে যাওয়া যায় না, কারণ এটা রেস্ট্রিক্টেড এরিয়া। আর এই পুরো চত্বরটা, এই জায়গাগুলো আমরা যে এলাম দূরবীন মনেস্ট্রি থেকে এই মর্গান হাউস অব্দি, পুরো জায়গাটাই হলো আর্মির প্রপার্টি। তার ফলে এই জায়গায় ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড আছে কিছু কিছু জায়গায়। আর খুবই শান্ত এই জায়গাটা। তো আমরা এখানে একটা ভিউ পয়েন্ট থেকে আপনাদের চেষ্টা করছি গল্ফ কোর্সটা দেখাতে। দেখতে পাচ্ছেন এই হলো কালিম্পং এর গল্ফ কোর্স। আর এই গল্ফ কোর্সের বাইরেই ছোট্ট একটি ক্যাফে আছে, এখানে আপনারা চাইলে স্ন্যাক্স খেয়ে নিতে পারেন। খুবই শান্ত জায়গাটি। আর দেখতে পাচ্ছেন চারদিকেই জায়গাগুলি হচ্ছে আর্মি এবং মিলিটারির তত্ত্বাবধানে সংরক্ষিত হয় এইসব জায়গাগুলি। দূরবীন মনেস্ট্রি এবং মর্গান হাউস দেখে আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। তো এটা কালিম্পংয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এসেছিলেন তখন এখানে বসবাস করতেন। যদিও এই প্রপার্টিটিও এখন রিপেয়ারিং চলছে। আমি জাস্ট ছবিটা তোলার জন্য এসেছি এখানে। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কালিম্পং। আমরা এখন কালিম্পংয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত গৌরীপুর ভবনে। রবীন্দ্রনাথ ঠাকুর 1938 সালের এপ্রিল মাসে 78 বছর বয়সে প্রথমবারের মতো কালিম্পং পাহাড়ে আসেন এবং এই গৌরীপুর ভবনেই তিনি অবস্থান করেন। এই বাড়িটি ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছিল। তিনি কালিম্পংয়ে থাকার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে এই বাড়িটি অর্পণ করেছিলেন। এটাকে রিনোভেট করে আমার মনে হয় আগের মতো অবস্থাতেই নিয়ে যাওয়া হবে। আর সত্যি কথা বলতে কি, এই পুরোনো দিনের
হেরিটেজ প্রপার্টিগুলো মাঝে মাঝে রিপেয়ারিং না করলেও নয়, কারণ এগুলো এই পাহাড়ি হাওয়ায় এবং রোদ ঝড় বৃষ্টিতে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়। তো সেগুলোই সরকার চেষ্টা করেন আবার আগের জায়গায় ফিরিয়ে দিতে। তো সেই রিপেয়ারিংয়েরই কাজ চলছে এই প্রপার্টিটিতে। তো যাই হোক, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখে এবার এগিয়ে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি মঙ্গলধামে। কালিম্পং এর যেসব দর্শনীয় স্থান তার মধ্যে একটি হলো এই মঙ্গলধাম। তো আমরা এখন প্রবেশ করতে চলেছি এই মঙ্গলধামে। খুব সুন্দর সাজানো গোছানো এই মন্দির। 1940 সালে মঙ্গলদাসজি মহারাজ কালিম্পংয়ে আসেন এবং তার এই স্মৃতিকেই ধরে রাখার জন্য এখানে এই মঙ্গলধাম মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরের নিচের তলায় মঙ্গলদাসজি মহারাজের সমাধি আছে এবং ওপরের তলায় রাধাকৃষ্ণের একটি বিশাল মন্দির আছে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মঙ্গলধামের ভিতরে। খুব সুন্দর এই জায়গাটি, দেখুন আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই প্রত্যেকটি জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের জীবনী এবং লীলা তুলে ধরা হয়েছে বিভিন্ন মূর্তির মাধ্যমে। এই মঙ্গলধামের ভিতরেই আছে মঙ্গলদাসজির সমাধি। তো আমরা এখন এগিয়ে চলেছি সেদিকে। এখানে সামনেই দেখতে পাচ্ছেন মঙ্গলদাসজির মেসেজ এখানে লেখা আছে, দ্য মেসেজ অফ গুরুজি মঙ্গল দাস। তো আর ওনার সমাধি আছে এই জায়গায়, দেখতে পাচ্ছেন। তো গুরুজির চরণে প্রণাম জানিয়ে আমরা এখন এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যের দিকে। তো বন্ধুরা, আমরা মঙ্গলধাম দেখে এখন যাচ্ছি হনুমান মন্দিরের দিকে। তার মাঝেই রাস্তার ধারে খুব সুন্দর একটি বুদ্ধ পার্ক আছে। তো সেখানেই এসেছি আমরা, একদম রাস্তার ধারেই এই পার্ক। তো দেখুন, এই হলো রাস্তা, যেই রাস্তা দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, আর এই রাস্তার ধারেই সাজানো গোছানো সুন্দর এই পার্ক। আর পার্কে দেখুন বিভিন্ন মূর্তি আছে, কালারফুল মূর্তি। আর এখানে বিভিন্ন রঙিন ফুলের গাছ দেখতে পাচ্ছি চারদিকে। শুধু এখানেই নয়, সারা কালিম্পং শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি চারদিকে ক্যাকটাস এবং অর্কিড এবং বিভিন্ন পাতাবাহার গাছ। তো বন্ধুরা, এই রাস্তার ধারেই আমরা একটি পার্কে এসেছি। এই পার্কের নাম হচ্ছে ত্রিরত্ন বুদ্ধ পার্ক। তো ত্রিরত্ন বুদ্ধ পার্ক তার নামের কারণ হলো এখানে তিনটি বুদ্ধদেবের বিভিন্ন রূপের তিনটি মূর্তি আছে। দেখুন, রাস্তার ওই ধারে একটি, দুটি এবং আরো একটি মূর্তি আছে, যার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, সেই মূর্তি। তো এই তিনটি মূর্তির জন্যই এই পার্কের নাম ত্রিরত্ন বুদ্ধ পার্ক।
তো আমরা এখন ত্রিরত্ন বুদ্ধ পার্কে ঘুরছি। এখানটা খুব সুন্দর লাগছে, এই কালারফুল ফ্ল্যাগগুলো হালকা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে, দারুণ। তো ত্রিরত্ন বুদ্ধ পার্ক দেখে এখন আমরা চলে এসেছি রাস্তার ধারে আরেকটি বুদ্ধ পার্কে। এটাও খুব সুন্দর সাজানো গোছানো বুদ্ধ পার্ক, এবং এখানে গুরু পদ্মসম্ভবার মূর্তি আছে। তো চলুন আমরা পায়ে পায়ে ওপরে উঠি। তো আমরা বুদ্ধ পার্ক দেখে এখন চলে এসেছি হনুমান মন্দির দেখতে। কালিম্পং এর খুবই গুরুত্বপূর্ণ এই হনুমান পার্ক, এবং তারই ওপরে আছে হনুমান মন্দির। দেখুন এখানে লেখা আছে শ্রী শ্রী হনুমান পার্ক। 1997 সালের এটি প্রতিষ্ঠিত হয় এবং এর ইনগরেশন হয় 5 এপ্রিল 2004। তো যাই হোক, উল্টো দিকের ভিউটা একবার দেখিয়ে দিই আপনাদের। দূরে পাহাড়গুলি দেখা যাচ্ছে, খুব সুন্দর। যদিও আকাশে রোদ্দুর আছে, কিন্তু হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এটা আমাদের অনেকটা উপরে উঠতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন হনুমানজির মূর্তি, তো ওখানে আমাদের পৌঁছাতে হবে। তো যেমন আপনাদের দেখালাম 2004 সালে এই হনুমান মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং এর ইনগরেশন হয়। তো দুটো রাস্তা আছে এখানে, এদিক থেকে ওঠবার রাস্তা স্লোপিং, আর ওদিক থেকে আছে ওই সাইডে নামবার রাস্তা। তো আমরা স্লোপিং রাস্তাটা ধরেই ওপরে উঠছি। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি হনুমান টপের দিকে। তো অবশেষে আমরা চলে এসেছি হনুমান টপে। তো আমরা এখন চলে এসেছি হনুমান টপে। এখানে উপরেই দেখতে পাচ্ছেন হনুমানজির মন্দির, আর আরো কিছুটা উঠতে হবে আমাদের। এখানে রাম সীতার মন্দির আছে, এদিকে গণেশজির মন্দির আছে। তো আমরা এখন ওপরে যাচ্ছি এই হনুমানজির মূর্তির ওখানে। প্রায় 30 ফুট লম্বা হনুমানজির এই মূর্তি। সেই মূর্তি দর্শন করতে অনেক পর্যটকই এসেছেন আজকে। এখানে হনুমানজির নামে পুজোও দেয়া যায়, তো এখানে আপনারা পুজোও দিতে পারেন। বলা হয় যে কালিম্পং শহরের উপরে এই হনুমানজির আশীর্বাদ সবসময় বর্ষিত হচ্ছে, এবং উপর থেকে উনি কালিম্পং শহরকে রক্ষা করছেন।
বিভিন্ন বাধা বিপত্তির হাত থেকে। তো জয় শ্রী হনুমান বলে আমরা আরো আগে এগিয়ে চলেছি। আর এই হনুমান টপ থেকে দেখুন নিচের ভিউটা কত সুন্দর। মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে আর চারিদিকে পাহাড়ের ভ্যালি, আর তারই মাঝে এই হনুমানজির 30 ফুটের মূর্তি। তো হনুমানজির আশীর্বাদ যেন সদা আমাদের ওপর বর্ষিত হয়, এই কামনা করেই আমরা কালিম্পং এর হনুমান টপ থেকে এখন চলে যাব পরবর্তী গন্তব্যের দিকে। ঘড়িতে এখন সময় দুপুর 2টো। আমাদের গন্তব্য কালিম্পং এর সর্বোচ্চ পয়েন্ট ডেলো পাহাড়। তবে তার আগে সেরে নিতে হবে লাঞ্চ। আমরা চললাম লাঞ্চ করতে। কালিম্পং এর বাকি স্পটগুলি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওয়। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার এই চ্যানেলে। আর হ্যাঁ, কালিম্পং এর প্রথম পর্ব কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।